আমাদেরকে শুনছেন। আমরা তাহলে আলোচনা শুরু করি। আমি আজকে বাংলাদেশের একটা পত্রিকায় মেইন স্ট্রিম মানে ইলেকট্রনিক মিডিয়াতে আমি দেখছিলাম, ওদের প্রিন্ট মিডিয়াও চলে, ইলেকট্রনিক মিডিয়াও চলে। তো আমরা যেহেতু বাইরে থাকি, তো আমি ইলেকট্রনিক মিডিয়াটা ফলো করি এবং চেষ্টা করি জানার অ্যাটলিস্ট তারা কি লিখলো। সেখানে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন শেখ হাসিনা সহ অন্যদের মামলার রায় যাই হোক না কেন তা কার্যকর করা হবে। আমরা আসলে এই যে আওয়ামী লীগের 13 তারিখের লকডাউন গেল, ভীষণভাবে সাকসেসফুল হলো। 10, 11, 12 এই 3 দিন কর্মসূচি ছিল আওয়ামী লীগের, সেটা সাকসেসফুল হয়েছে। 13 তারিখ হয়েছে। এরপরে আমরা জানলাম যে 17 তারিখে শেখ হাসিনার মামলার রায় হবে এবং তারই ধারাবাহিকতা আওয়ামী লীগ 17 তারিখে টোটাল শাটডাউন দিয়েছে এবং মাঝখানের দিনগুলোতে কর্মসূচি আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে, কারণ আমাদের তো প্রিন্ট মিডিয়া কাজ করে না, কর্মসূচি আসলে চলছে এখন থেকেই। 17 তারিখ আরো কালকে হবে। এই অবস্থায় এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটা বললেন, আপনি এটাকে কিভাবে দেখেন? আপনার কি মনে হয় উনি আসলে কি বোঝাতে চাইছেন? ওনারা কি রায়টা জানেন যে এই রায় হবে, এই কার্যকর হবে? এটা তো আইনি একটা প্রক্রিয়া। উনি কি মানে এটা আইনমন্ত্রীও, আইন উপদেষ্টাও না, উনি আসলে কি বোঝাতে চাইলেন আর আপনি কি বুঝছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি আসলে আজকে সংবাদটা দেখছিলাম, আপনি হয়তো নামটা বলেননি, আমি একটু বলে দিই যে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ, যে সেখানে হচ্ছে যে এই অবৈধ দখলদার সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি হচ্ছে বরিশাল পুলিশ লাইন্স প্রদর্শন শেষে তিনি হচ্ছে এই কথাটা বা এই মন্তব্যটি করেছেন যে আগামীকাল যে রায়টা হবে সেই রায় যা আসুক, ওনারা তো জানেন সেটা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হবে। ওনারা জানেন যে শেখ হাসিনা খুব স্বভাবতভাবেই যে বাংলাদেশে নেই, তিনি নিরাপদ আশ্রয়স্থলে আছেন। সেই জায়গা থেকে তিনি যে কথাটা বলেছেন যে রায় যাই হোক কার্যকর করা হবে, এটা খুবই একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আমরা প্রথম থেকেই দেখেছি যে এই ট্রাইব্যুনাল প্রথম থেকেই বিতর্কিত হওয়ার কারণ হচ্ছে, আপনি যখন দেখবেন মানবতা বিরোধী অপরাধের দায়িত্ব আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা পুলিশ কনস্টেবলদেরকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সাথে আমরা জানি সাম্প্রতিক সময়ে কিছু সেনাবাহিনীকেও তলব করেছিল এবং একটা আলাদা জেলে রাখা হয়েছে। আমি যে বিষয়টাই বলতে চাই যে প্রথম থেকে আপনি দেখবেন যে আদালত পাড়া আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে বর্বরোচিত হামলা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং আমরা একাধিকবার এটাও দেখেছি হাসানুল হক ইনুকে হসপিটালে গিয়ে হত্যার চেষ্টাও করেছে তারা। অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন যে দ্রুততম সময়ে রায় কার্যকর করা হবে, এ থেকে স্পষ্টত বোঝা যায় যে হচ্ছে এই সরকার ক্যাঙ্গারো কোর্টের কথা তো আমরা আগেই বলেছি, আগে থেকেই যে একটা হচ্ছে যে প্ল্যান করে পূর্ব পরিকল্পিত ভাবে রায়টা তারা লিখে রেখেছে এবং সেই রায়টাই তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। রায়টা লিখে রেখেছে এর কারণটা আমি যেটা বলতে চাই যে দেখেন, যাদেরকে হচ্ছে আসামি বানানো হয়েছে তাদের পক্ষে কিন্তু কোনো আইনজীবী ছিল না। আমরা শুধুমাত্র দেখেছি যে রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনার পক্ষে একজন পুতুল আইনজীবী নিযুক্ত করা হয়েছে, যিনি সরাসরি জামাতের রাজনীতির সাথে যুক্ত, এবং আমরা ওনার একটা ভিডিও কথোপকথন আমরা দেখেছি যেটা হচ্ছে লাইভে ছিল, তারা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। সেখানে তিনি সরাসরি বলছেন যে হচ্ছে যে আমি এছাড়া কি বলতে পারতাম, আমি তো জানি এটা হবে, কোনো ভুল হলে আপনি হচ্ছে আমাকে শুধরে দিবেন, জনগণকে তো আমাকে বলতে হয় যে হচ্ছে যে আমার ক্লায়েন্ট হচ্ছে খালাস পাবে, যদি আমি এটা না বলি তাহলে হচ্ছে বিচারের প্রাসঙ্গিকতা থাকে না, বিচারের জাস্টিফিকেশন থাকে। এবং এই যে সমস্ত কথা, সমস্ত কর্মকাণ্ড, সমস্ত দিক থেকে আমার কাছে এটাই মনে হয় যে হচ্ছে এই সরকার আগে থেকেই তারা হচ্ছে এই রায়টা লিখে রেখেছে এবং তারা এই রায়টা লেখার পেছনে কারণ হচ্ছে, এর আগে আমি একদিন বলেছি, তাদের মেইন কারণটা হচ্ছে 1971 সালে পরাজয়ের প্রতিশোধ নেয় এবং বিশেষ করে 2008 সাল বা 9 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে যে আন্তর্জাতিক অপরাধ মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 1971 সালের যে সকল রাজাকার আল শামস এবং আল বদরদেরকে শাস্তি প্রদান করেছিল, তারই প্রতিশোধ হিসাবে জামাত নিয়ন্ত্রিত, জামাত পরিচালিত এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়ে তার একটা প্রতিশোধমূলক
আচরণ বলেন বা প্রতিহিংসা পরায়ণ মনোভাব বলেন, তার বহিঃপ্রকাশ এবং তার বাস্তবায়ন করতে যাচ্ছে এই সরকার। আমার এই রায়টা লিখিত, সেখানে আইনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না, তোয়াক্কা করা হচ্ছে না করে একটা লিখিত এবং নির্ধারিত রায়। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে এটা একটা লিখিত রায়, পূর্ব নির্ধারিত, যে রায়ের মাধ্যমে তারা দ্রুততম সময়ের মধ্যে হয়তো যে কথাটা বলেছেন কার্যকর করবে, করার মাধ্যমে তারা হয়তো 1971 সালের পরাজয় এবং তাদের যে যুদ্ধ অপরাধীদের দায়ে যে সকল নেতা কর্মীরা ফাঁসিতে ঝুলেছেন, মৃত্যুবরণ করেছেন বা দণ্ডিত হয়েছেন, তারই একটা প্রতিশোধ স্বরূপ এই সরকার এই কাজটা করতে চাচ্ছে। আচ্ছা, তাহলে প্রদীপ ভাই, আমরা তো খবর কিছু পাই, তো খবরে শুনলাম যে যারা নাকি এই টোটাল প্রক্রিয়াটার সাথে জড়িত আছে, তারা যখন কোর্টে যায়, তাদের মুভমেন্ট সবকিছুতে তারা কড়া পাহারার মধ্যে থাকতে হয়। তার মানে তারা জানে যে কাজটা তারা করতে যাচ্ছে সেটা আসলে তাদের কোনো আইনি বৈধতা নাই, এক প্রকার জোরজার করে করছে এবং জনসন্তুষ্ট তারা জানে যে কোনো ধরনের অসুবিধার মধ্যে তারা পড়তে পারে, বাধার সৃষ্টি তারা মোকাবেলা করতে হতে পারে। সেই কারণে শুনেছি তারা অনেক পাহারা পরিবেষ্টিত হয়ে তারা কোর্টে যায় বা সব জায়গায় মুভমেন্ট করে, যারা এই আইনি প্রক্রিয়াটার সাথে আইন বিশেষজ্ঞ বা অন্যান্য যারা আছে এই রিলেটেড। এই অবস্থাতে এখন তো 17 তারিখ, কালকে তারা রায় দিবে। আমি আরেকটা জিনিস দেখলাম, এই রায়টা নাকি বিটিভিতে সম্প্রচার করা হবে। এই যে ইউনূস এবং আইনমন্ত্রী আসিফ নজরুল, যিনি নাকি এই যুদ্ধ অপরাধীদের বিচার এবং জাহানারা ইমামকে দিয়েই যার নাকি পথ চলা, জাহানারা ইমামের আন্দোলন সংগ্রাম দিয়ে যার পরিচিতি, নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হলেন, এবং এই যে যুদ্ধ অপরাধীদের জন্য তৈরি একটা ট্রাইব্যুনালকে এরকম একটা প্রতিহিংসার চরিতার্থ করার, একদম ভীষণভাবে আইনকে দুমড়ে মুচড়ে যে এরকম একটা ট্রাইব্যুনালকে বিতর্ক করাও তো হচ্ছে। আমাদের যাদেরকে প্রতিহিংসা পরায়ণ হয়ে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে তারা তো আছেনই, কিন্তু আমাদের যে এই যে আইনটা যে জন্য করা হয়েছিল সে আইনটাওকে তো দুমড়ে মুচড়ে ফেলছে। এই অবস্থাতে এই যে পুরো গ্রুপটা যারা এই কাজটা করছে, তারা কিসের সাহসে আসলে এই কাজটা করছে? কারণ তারা তো জানে বাংলাদেশের জনগণ বা ইভেন তো ইদানিং আন্তর্জাতিক মিডিয়াও আপনি দেখতে পাচ্ছেন এটা নিয়ে প্রচুর কথা বলছে। তাদের স্ট্রেংথটা কি? নাকি তারা চিন্তা করছে যে, অনেক সময় শুনি বলছে যারা জেলখানায় আছে তাদের কিছু একটা রায়টাই দিয়ে কার্যকর করবে, ভবিষ্যতে দেখা যাবে। যেরকম আমরা 1975 আপনার সাথে আলাপ করছিলাম, 15ই আগস্ট যেরকম আমাদের একটা কলঙ্কের দাগ লেগে গেল, সিরিয়ালি আমাদের কিন্তু চলছে। সে 71-এর পর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের হত্যারই শিকার হচ্ছি আমরা। এটাকে আপনি কিভাবে ভবিষ্যতে তো এটা একটা আদালতকে তো তারা বিতর্কিত করে ফেলতেছে। আপনাকে ধন্যবাদ। আমি একটু ধাপে ধাপে যেতে চাই। আমি প্রথমে একটু বলতে চাই যে বিচারকরা যেভাবে পাহারা দিয়ে বা পাহারা বেষ্টিত হয়ে বিশেষ নিরাপত্তার মাধ্যমে তারা আদালতে যাচ্ছে, তারা জানে একটা অপরাধ করছে এবং যে অপরাধের শাস্তি তারা ভবিষ্যতে পাবে। আমি সেই পাহারা নিয়ে একটা শুধু কথা বলতে চাই। গ্রামে একটা প্রবাদ আছে, এটা হয়তো আপনিও জানেন, বাট আমি একটু শালীনভাবে বলছি, যে সেটা হচ্ছে, তালায় কিন্তু কখনো চোর আটকায় না, কাবিন কিন্তু সংসার আটকায় না। হ্যাঁ, তো তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সেটা বাংলাদেশে থাকুক, সেটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আকাশে থাকুক কিংবা পাতালে থাকুক, তারা এই অপকর্মটা করার পরে তারা নিশ্চিতভাবে তো দেশে থাকতে পারবেন না। দুই হচ্ছে, আমি বলবো যে 1975 সালে কি হয়েছিল সেটা কিন্তু মানুষ রেডিওর মাধ্যমে শুনেছে, সরাসরি তারা হয়তো দেখেনি। সেই হয়তো আরো দ্বিগুণ হতো, 3 গুণ হতো। আমরা যেভাবে দেখছি যে আজকে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে, আপনি আগেই বলছিলেন যে আমাদের তো ইলেকট্রনিক মিডিয়া নেই, আমাদের প্রিন্ট মিডিয়া নেই, আমাদের কোনো কিছু নেই, অর্থাৎ সরকার সেন্সরের মাধ্যমে আওয়ামী লীগের সম্পর্কিত বা মুক্তিযুদ্ধ সম্পর্কিত সকল তথ্য উপাত্ত খবর হচ্ছে গায়েব করে দিচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা ফেসবুকে দেখছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, মানুষ বলছে যে শেখ হাসিনা ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল, তারা বঙ্গবন্ধুর কথা বলছে। হ্যাঁ, তো আমি যেটা
যে ৭৫-এর পরে তারা হয়তো সার্ভাইভ করেছে, বাট এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে তারা তো সার্ভাইভ করবে না, এবং তাদের যে পরিবার পরিজন আছে তারাও ভবিষ্যতে হুমকির মুখে পড়বে। সেটা আইনি প্রক্রিয়ায় হতে পারে, সেটা আইনি প্রক্রিয়া ছাড়াও হতে পারে। আপনি আরো দু একটা কথা বলেছেন, তার সাথে আগে আমি একটু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা যুক্ত করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আপনি জানেন যে 2007 সালে সে নাগরিক শক্তি করেছিল। আমার কাছে যেটা মনে হয় যে উনি 1971 সাল থেকেই হয়তো বাংলাদেশ বিরোধী ছিলেন। একটা দীর্ঘ পথ পরিক্রমার মাধ্যমে তিনি সেই শোধ, মানে পাকিস্তানকে কেন বাংলাদেশ হারিয়েছে তার একটা শোধ তিনি নিচ্ছেন। তার সাথে হচ্ছে উনি প্রচন্ড ভাবে ব্যক্তিগতভাবে একজন লোভী মানুষ, অর্থলোভী মানুষ। আমরা জানি তিনি স্বার্থের জন্য, লোভের জন্য আইনকে তোয়াক্কা না করে তিনি গ্রামীণ ব্যাংকের পদ চাটতে চাননি। তিনি পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছেন। এই সমস্ত কিছুর প্রতিশোধ নেওয়ার জন্যই শেখ হাসিনা কিন্তু বলেছেন যে হচ্ছে যে কোপ, একটা পূর্ব পরিকল্পিত সাজানো নাটকের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভাববার পরিজন বাংলাদেশে থাকেন না, ওনার যা হয় হবে। আমি ওনাকে একটা জিনিস সতর্ক করতে চাই যে সেটা হচ্ছে ধানমন্ডি 32 থাকুক বা না থাকুক, বঙ্গবন্ধু থাকবে। আপনার বঙ্গবন্ধু থাকুক, বঙ্গবন্ধু থাকবে। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরে উনি যে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকগুলো করেছেন, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই গ্রামীণ ব্যাংক ওদের ভবিষ্যতে বাংলাদেশে থাকবে না। আমি 3 নম্বরে আসছি আসিফ নজরুলের কথা। আপনি আসিফ নজরুলের কথা বললেন, তিনি হচ্ছে যে আমাদের শহীদ জননী জাহানারা ইমামের সাথে হচ্ছে যে উনি কাজ করেছেন। আমরা এটাও জানি যে ঘাতক দলার নির্মল কমিটির, আমি যদি ভুল না করি, যে কোনো একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, যার মাধ্যমে তিনি সমস্ত নথিপত্র ওনার কাছে ছিল। আমরা এই হিস্ট্রিটা জানি। অনেকে এটা বলতে চান না। 2003 সালে যখন ব্রিটেনে যখন কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করতে চান, তখন তিনি কিন্তু একটা গোপন চুক্তি করেছেন। সেই চুক্তিটা নথিপত্র সবকিছু হচ্ছে যুদ্ধ অপরাধীদের হাতে তুলে দিয়ে তিনি হচ্ছে বিএনপি জামাতের প্রশাসনের মাধ্যমে কমনওয়েলথ স্কলারশিপটা নিয়ে উনি ব্রিটেনে ডিগ্রি করেছেন। আপনি যদি দেখেন যে আসিফ নজরুল কিন্তু খুব উচ্চ মার্গের যে স্কলার সেটা কিন্তু না। আমরা কিন্তু যেহেতু পড়াশোনা করি, পিএইচডি করেছি, শিক্ষকতা করেছি, আমরা আমাদের ডোমেনটা জানি। উনি আমি এটাই কারণে বললাম যে ডিগ্রি করেন একজন একাডেমিক্স, তার হচ্ছে একটা গ্রাজুয়াল ধাপ থাকে, যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ইন টার্মস অফ হচ্ছে একাডেমিক অ্যাচিভমেন্ট। আপনি যদি দেখেন ডক্টর আসিফ নজরুলের শুধুমাত্র একটা পিএইচডি ছাড়া তার জীবনে একাডেমিয়াতে তার কোনো কন্ট্রিবিউশন নেই। তিনি কন্ট্রিবিউট করেছেন পত্রিকায়। আমি রেসপেক্ট রেখে বলতে চাই যে হ্যাঁ, যারা পত্রিকা লেখেন তারাও বুদ্ধিজীবী, কিন্তু যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক, বা চট্টগ্রাম জাহাঙ্গীরনগরে শিক্ষকতা করে তিনি যদি পত্রিকায় কলাম লিখে যদি বুদ্ধিজীবী দাবি করেন, এটা আসলে ধোপে টিকে না। বা পৃথিবীর কোথাও ওনার এই জ্ঞানের, ওনার এই চিন্তার, ওনার এই কিনা বলে বুদ্ধিভিত্তিক চর্চার কোনো দাম বা হচ্ছে ভবিষ্যতের জন্য কোনো কিছু উনি পাবেন না। এইবার আসে আপনি যেটা বলেন যে জনতার প্রতিরোধের কথা বলি। আজকে যারা অপরাধগুলো করছে, আপনি যেটা বলছিলেন তাদের পেছনে স্ট্রেংথটা কি? হ্যাঁ, তাদের পেছনে স্ট্রেংথ আছে। আমি তার সাথে একটা জিনিস একটু আপাত করে নেই। গতকাল হচ্ছে আপনি যদি দেখেন CNN 18 নিউজের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সাক্ষাৎকারে বলেছেন, যেটা নিয়ে বাংলাদেশে হচ্ছে সংবাদ শিরোনাম হয়েছে প্রত্যেকটা সংবাদেই, যে তিনি বলেছেন সংবাদগুলো এইভাবে সংবাদ করেছে, সংবাদপত্রগুলো সরকারের উৎখাতের পেছনে আমেরিকার কোনো হাত নেই। কিন্তু আপনি দেখবেন, আপনি যদি অ্যানালাইসিস করেন প্রত্যেকটা ওয়ার্ড, শেখ হাসিনাকে একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড নিয়েছেন। যেহেতু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আপনি যদি দেখেন সারা পৃথিবীব্যাপী যে সকল প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে তার অধিকাংশই কিন্তু পশ্চিমা বিশ্বের। আপনি ইন্ডিয়াতে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, সেগুলো সর্বাধিক প্রচারিত, পাঠক মানে হচ্ছে যে পঠিত, সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা ভায়াসনেস চলে আসে। এর বাইরে আপনি অন্য জিনিসগুলো চিন্তা করেন, যেখানে শেখ হাসিনা প্রিভিলেজ পাচ্ছে, শেখ হাসিনা হচ্ছে ইন টার্মস অফ মিডিয়া ফেসিং উনি হচ্ছে গুরুত্ব পাচ্ছেন, সেই জায়গা থেকে তিনি একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড নিয়েছেন। তিনি যেটা বলেছেন যে আমি বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস করি না আমার সরকার উৎখাতের পেছনে আমেরিকার সক্রিয় অংশগ্রহণ থাকতে পারে, তবে পশ্চিমা বিশ্বের যেসব কুশীলবেরা বা মিত্ররা বা হচ্ছে যারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসা করতেন, ওনার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অর্থনৈতিক তথ্যের উপর ভিত্তি করে ওনাকে যেভাবে ডেমোক্রেটিক ক্রেডেনশিয়াল যেরকম লিডার মনে করতেন,
তারা ভুল করেছেন, এবং সেই ভুলটা যে করেছেন সেই ভুলটা তারা বুঝতে পারছেন বর্তমান সরকারের কর্মকাণ্ডে। কেন? এই সরকার হচ্ছে জঙ্গিবাদকে আশ্রয় দিয়েছে। আপনি যে স্ট্রেংথের কথা বলছিলেন, এই সরকারের অন্যতম একটা স্ট্রেংথ হচ্ছে, আমি কেন বলি, দেখেন আফগানিস্তান তো পৃথিবীর কোনো কিছু তোয়াক্কা করে না, তাই না? তো আফগানিস্তান তো একটা জঙ্গি রাষ্ট্র, এটা তো আপনি অস্বীকার করবেন না। এরকম মিডল ইস্টে অনেক কান্ট্রি আছে যারা হচ্ছে জঙ্গিবাদ উগরে দেয়। আপনি কথায় দেখেন যে আমি পাকিস্তানের কোন উদাহরণ বাংলাদেশের ক্ষেত্রে এটা যদি হয়, কিন্তু আপনি যদি ডিবেট করেন, আপনি দেখেন পাকিস্তানের যে সাম্প্রতিক, আমার মনে হয় যে নেটওয়ার্কের কোথাও একটা গোলমাল হচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ধরেন স্ট্রেংথের জায়গা হচ্ছে ইউএস, স্ট্রেংথের জায়গা হচ্ছে চায়না, হচ্ছে পাকিস্তান। আপনি যদি দেখেন গত 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে হচ্ছে পাকিস্তানি নেভাল বলেন, নৌবাহিনী বলেন, তাদের প্রধান, দ্বিতীয় সর্বোচ্চ প্রধান, তারা বাংলাদেশ লস্করি তৈয়বার সাইদ সাহেব, তিনি হচ্ছে যে জঙ্গি নেতা, তিনি বাংলাদেশে এসেছেন। তিনি এবং জমিয়তে ইসলামী, অতীতে 1971 সালে যারা নেজাম ইসলামী ছিল, নেজাম ইসলামী পাকিস্তান, তাদের নেতারা বাংলাদেশে আসছেন। এবং আপনি দেখবেন যে হচ্ছে কান্ট্রি সিলেক্টিভ ক্রাইটেরিয়াতে বাংলাদেশ সরকার হচ্ছে স্বাধীনতার পরেই প্রথম পাকিস্তান পণ্য চট্টগ্রাম বন্দরে বিনা চেকিং এ খালাস করতে দিয়েছে। আমরা দেখেছি যে এই সর্বপ্রথম স্বাধীনতার পরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ এসেছে। এই যে সমস্ত কিছু আপনি বলছেন, তাদের কিন্তু প্রচুর অস্ত্রের যোগান আছে। আমরা এটা দেখেছি 5ই আগস্টের সময় কিভাবে তারা 7.62 মিলিমিটার অস্ত্র ব্যবহার করে মানুষকে, আওয়ামী লীগ সরকারকে দোষ দেওয়া হয়েছে, শেখ হাসিনা সরকারকে দোষ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধপন্থী মানুষের উপরে। আমি আজকে ভাবতাম যে শেখটাকে সরকার থেকে সরিয়ে দিয়েছে, সরকার পরিবর্তন হতেই পারে, কিন্তু এই সরকার পরিবর্তনের সাথে সম্পর্কটা হচ্ছে যুদ্ধাপরাধী এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের অবস্থান। আজকে সারা বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতার জন্য পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশন অনুসারে জঙ্গিবাদের দালাল হিসাব, সাম্রাজ্যবাদের দালাল হিসাব করছে। আপনি যে প্রশ্নটা করলেন, 75-এ তারা যেটা করেছিল যে আমরা প্রতিশোধটা নিয়ে নেই, যা হয় পরে হবে, তারা সেটা, সেই জায়গা একটা চিন্তা তাদের আছে। সেকেন্ড হচ্ছে, আপনি যদি দেখেন যে তারা বাংলাদেশে 8,000 মানুষকে তারা হচ্ছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে তায়াকান্দো, কারাতে এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিয়েছে, চালানোর প্রশিক্ষণ দিয়েছে। তারা হচ্ছে বলছে গাজাওয়াতুল হিন্দের জন্য 50 লক্ষ যুবক বাংলাদেশ থেকে যুদ্ধ করবে। পাকিস্তান থেকে বিনা চেকিং এ বাংলাদেশে হচ্ছে মাল আসা। আপনি এখানে দেখবেন যে নিষিদ্ধ ড্রাগ আসছে, অস্ত্র আসছে, এবং সেই সাথে অবাধে পাকিস্তানের অন্যান্য ফোর্সের মানুষজন এই সরকারকে ব্যাক দিচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ, চায়না, পাকিস্তানের একটা অ্যালায়েন্স দেখেন, তার সাথে তারা ইরানের সাথে সংযুক্ত করে মিলিশিয়া বাহিনী গঠন করতে চাচ্ছে। মামুনুল হক হচ্ছে আফগানিস্তানে গিয়ে একটা বিশদ এক্সপিরিয়েন্স তারা নিয়ে এসেছেন। এবং তার সাথে আপনি দেখবেন আরেকটা জিনিস, আপা হয়তো একটু রিলেভেন্ট না, কিন্তু আমি রিলেট করতে চাই, যে বাংলাদেশে যে সো কল্ড যে ধর্মীয় নেতা আছেন, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার সন্তানের একটা বক্তব্য যদি দেখেন, সে হচ্ছে উর্দুতে বক্তব্য দিয়ে এই বাংলাদেশের মানুষকে রেডিকালাইজড করার চেষ্টা করছে, কিভাবে বাংলাদেশে জঙ্গিবাদ করানো যায়, শাসন ভার গ্রহণ করা যায় এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। তিনি কি বাংলায় কথা বলতে পারেন না, বা বাংলায় ওনার না? ওনারা হচ্ছে ধর্মের দৃষ্টিকোণ থেকে ভাষা সেই জায়গা থেকে তো তাদেরকে আরবিতে কথা বলা উচিত। কোরআনের ভাষা তো আরবি, কোরআনের ভাষা তো উর্দু না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এই জন্য থামালাম, কারণ কি আমি নিজে গতকালকে একটা স্কুলের দেখছিলাম যে একটা ছোট্ট ইয়া দিয়ে শহীদ মিনারটা ভাঙা হচ্ছে। এখন ভাঙা হচ্ছে, তার মানে কি শহীদ মিনার যত জায়গায় এগুলো সব ভেঙে ফেলা হচ্ছে। এগুলো তো আমরা দেখছি না। এখন জনপ্রতিরোধটাকে কিভাবে আমরা আসলে, আমাদের অবস্থাটা এরকম যে আমাদের হারাবারও কিছু না, আমাদের যা কিছু আছে ইউনুস মেটিকুলাস ডিজাইনের, এত বছর পরে ইউনুসের এই 84, আমি জানি না এই ভদ্রলোকের বয়স কত, 80+, এই বয়সে সে তার জায়গাটাতে গেছে এবং সেখানে গিয়ে সে স্বাধীনতা, সে তো আসলে পাকিস্তান
পাকিস্তানিপন্থী, এটা তো বোঝাই যায় না। না হলে সত্যি ন্যূনতম যদি কেউ বাংলাদেশের পক্ষে থাকে, যা ঘটনা ঘটছে সেটা তার ঘটতে দেওয়ার কথা নয়। ৭১ আমরা বহু কিছুর বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। যা কিছু ঘটছে এই দেশটা পাওয়ার ফলে সেই পথটা পেয়েছে। হ্যাঁ, তাই না? সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে দেশটা পাওয়ার ফলে। এই দেশটা কিভাবে পেলাম, প্রক্রিয়া, এত কিছু, মানে সে স্বাধীনতার ইতিহাসকে মানে না, কিন্তু এটার ফলটা সে ভোগ করছে, কারণ সে একটা চরম লোভী, একটা ঘৃণিত, মানে আমার যদি আমার ভাষাই আমি নাই, বয়স্ক মানুষকে বাবা মা ছোটবেলা থেকে এতই কিছু শিখিয়ে বড় করছে যে বলতেও পারতেছি না, আমরা তো ওদের মতো গালিও দিতে পারছি না, মানে কতটা হাত পা বাঁধা আমাদের, মারামারি তো দূরের কথা। তো এখন এই অবস্থাতে ওরা আরবি ভাষায় বলবে, ফার্সি ভাষায় বলবে, ফার্সিতে নাম রাখতে হয়, আরবিতে নাম রাখতে হয়, বাংলায় নাম রাখলে এরকম চেঞ্জেস গুলো, কিন্তু এগুলো আমাদের বিগত সরকারেরও প্রচুর ব্যর্থতা আছে। শুধু আমি আওয়ামী লীগের বর্তমান সরকার না, আমি সব সরকারের ব্যর্থতাই দেখছি। কারণ কালচারকে যদি আপনি সাপ্রেস করে, আপনি যদি ওয়াচকে, ধর্মের বিষয়টাকে টেনে আনেন জাস্ট বিকজ আপনার এখানে 90% মুসলিম বা 60% মুসলিম বা 92% মুসলিম, তখন তো ধীরে ধীরে তো কমেছে, মুসলিম বেড়েছে, তাই না? সেটা হলো কিভাবে? আমরা হতে দিয়েছি। আমি ওই প্রসঙ্গে আরেকদিন আপনার সাথে গল্প করব। আমরা হতে দিয়েছি, তাই না? আমাদের 21% হিন্দু ছিল, ওরা কোথায়? মাইনরিটি ছিল না 21%, ওনারা কোথায়? কমতে 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 এত কমলো কেন? সেগুলো আমাদেরকে পর্যালোচনা করতে হবে। কোন দেশের যদি সংস্কৃতির বিকাশ না ঘটে, এটা একটা এটা একটা মানুষের মুক্তি হয় না। টোটাল যে আপনি যেটাকে বলবেন যে মানুষের যে সাম্প্রদায়িকতা থেকে কিভাবে আপনি এটাকে সাম্প্রদায়িকতাকে উগ্র মৌলবাদকে আপনি মানে মোকাবেলা করবেন, আপনার উদারপন্থীদের জন্য কিছু তো থাকতে হবে, পেটে তো কিছু দিতে হবে, বাচ্চাদেরকে তো দিতে পারি নাই। অনেস্টলি যেটা আমার কাছে মনে হয়েছে, আমাদের মেলা, গান, শাড়ি, ভাটিয়ারি, কত কিছু আছে, কাউকে পেট্রোনাইজ করা হয় নাই। যতটা আমাদের বিগত সরকারের সময়, সত্যি প্রদীপ ভাই আপনি আজকে আছেন, আমি বলতে চাই, যতটা আমি নিজে আমার মনে আছে, এমপিরা বা উপজেলা চেয়ারম্যানরা যতটা একটা ওয়াজে বরাদ্দ দিত বা ডোনেশন দিত, যে আচ্ছা ঠিক আছে ওয়াজটা হচ্ছে করি, ততটাকে একটা কোনো গ্রামীণ মেলায় দেওয়া হতো। আচ্ছা গ্রামীণ মেলায় হচ্ছে, সেখানে যদি 5,000, ওখানে 50,000, those such thing happen। ওগুলো নিয়ে পরে কথা বলবো, কারণ আমাদের আসলে আজকে এমন একটা জায়গায় আমরা গেছি, আমাদের এত কিছু নিয়ে আমাদের সমস্যা, আমরা এই জন্য কারেন্ট সমস্যায় থাকি। সেটা হচ্ছে এই যে ইউনুস, হ্যাঁ, মুখে এই ইউনুস নিজে কিন্তু এতদিন সেকুলার প্রমাণ করে আসছে, সে ধর্ম চর্চা করে। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, করে কিনা ঠিক নেই, সেটা তার পার্সোনাল ব্যাপার। কত বড় ভণ্ড, কত বড় হিপোক্রেট সে মুখে বলে একটা, করে একটা, হ্যাঁ। এবং তার সাথে জামাতিরা কত বড় হিপোক্রেট আপনি দেখেন। 32 নম্বরের সামনে একটা মেয়ে সালোয়ার কামিজ পরে, একটা বোরখা পরা মহিলাকে কিভাবে পেটালো। এটা যদি উল্টা হতো, মেয়েটা বোরখা পরা, মানে আপনি বুঝতে পারেন। এখন কিন্তু পোশাক কোনো ব্যাপার না, হ্যাঁ। এগুলা হইতেছে পুরোটাই এই যে ধর্মের টিকিট দিয়ে খেলে না, এই ধর্মের টিকিট দিয়ে এই ইউনুসরা খেলছে, আর ইউনুসের কাজ করছে। তাহলে আমার একটা প্রশ্ন, যে ইউনুস সরকারের যে নীতিগত ব্যর্থতা, জনসন্তোষ, এই সব কিছু মিলিয়ে আপনার যে ইউনুসকে তো এখন না বলছে, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে এই সরকার। তার আগে তারা তাদের কাজগুলো করে যেতে চাচ্ছে, যাদের ম্যান্ডেট নিয়ে তারা এসছে তাদেরকে খুশি করার জন্য এই যে দ্রুত বিচার আইন, আমার ধারণা তার মধ্যে একটা, সে কিছু বিচার করবে। আপনার কি মনে হয় এই যে জনসন্তোষ কোন কোন কারণে, কি কি বিষয়ে আপনার মনে হয় যে জনগণ আসলে একদমই ইউনুসকে চায় না, এবং ইউনুস সেগুলো তো বুঝতে পারছে। তো জন অসন্তোষের মেইন কারণ যদি আপনি 5টা কারণ আমাকে বলেন না একটু, আমি শুনি আমার দর্শকদের জন্য। আপা আপনাকে ধন্যবাদ। আসলে এটা হচ্ছে, ধরেন আমি যে 5টা কারণ বলবো, সেই 5টা কারণ আপনার সাথে নাও মিলতে পারে, বা যারা দর্শকরা আছেন তাদের একটা নিজস্ব ক্রাইটেরিয়া নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। হ্যাঁ, হয়তো
আমি যেটা 1 নাম্বার বলবো সেটা হয়তো আরেকজন চিন্তা করবে যে না এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার। আমার কাছে প্রথম যেটা মনে হয় এই সরকারের প্রতি এই জনগণ বা জনরোষের অন্যতম প্রধান কারণ। একটা সেকেন্ড, আমি আপনাকে এই কথাটা জিজ্ঞেস করলাম কেন? আপনি একজন শিক্ষক, আপনি একজন এবং এগুলো নিয়ে গবেষণা করেন, সেজন্য আমার কাছে মনে হলো আপনার দৃষ্টিতে শুনলে হয়তো আমাদের ক্লিয়ারিটিটা আসবে আমাদের দর্শকদের, সেজন্য। আপনাকে ধন্যবাদ। আমি এই জন্য একটু নিজেকে একটু সেলফ ডিফেন্ড নিয়ে নিলাম যে আসলে আমার অ্যানালাইসিস হয়তো ওনাদের সাথে মিলতো। প্রথমে আমি যেটা বলতে চাই যে এই সরকারের প্রতি মানুষের অসন্তোষ, মানুষের হচ্ছে ভালো না লাগা, মানুষের ঘৃণা, মানুষের হচ্ছে যে যেটা বলে না যে কারো মুখ দেখতে না চাওয়া। হ্যাঁ, সম্প্রতি আমি একটা উদ্ধৃতি দিতে চাই যেটা হচ্ছে রিয়েলাইজেন্ট। আপনি দেখেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী গত 14-16 মাস কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচন্ড বন্দনা করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। এই চেষ্টা করেছেন বিভিন্ন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে গালিগালাজ করেছেন, কিন্তু আপনি যদি গতকাল যদি ওনার রিয়েলাইজেশনটা দেখেন, আমি জাস্ট উদ্ধৃতিটা দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে বুঝেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন খারাপ মানুষ। তিনি সুৎখোর বলতেন, আমি ভাবতাম তিনি অন্যায় করেছেন, কিন্তু এতদিন পর আমার মনে হচ্ছে আপনি যোগ্য ব্যক্তি নন, আপনি ভালো মানুষ নন। এর কথার বলার অর্থটা কি? অর্থটা হচ্ছে গত 16 মাসে এই শুধু বঙ্গবীর কাদের সিদ্দিকী নন, বাংলাদেশের অসংখ্য মানুষ রিয়েলাইজ করতে পেরেছে যে বাংলাদেশে একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন, বাংলাদেশের একজন নেতা ছিলেন, বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন, পথপ্রদর্শক ছিলেন, যিনি হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভাবতেন, তিনি হচ্ছে শেখ। এবং ভালো করে বুঝতে পারছে যে এই সরকার ক্যাঙ্গারু কোর্ট বা সাজানো কোর্টের মাধ্যমে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চাচ্ছে বা মৃত্যুদণ্ড দিতে চাচ্ছে। সাথে সাথে যারা হচ্ছে বাংলাদেশের মানুষকে একটা দেশ দিয়েছে, একটা পতাকা দিয়েছে, একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছে, সেই পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার অপরাধে তাদেরকে একটা সাজানো রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড দিতে চাচ্ছে। তো আমার অ্যানালাইসিস হচ্ছে এই সরকারের প্রতি ঘৃণার প্রথম এবং হচ্ছে এই যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগদেরকে কিভাবে অবৈধভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে নিঃশেষ করে দেওয়া যায়, এটা জনগণ বুঝতে পেরেছে। এইটা একটা কারণ। আমি দ্বিতীয় কারণটা আমি রাখতে চাই জনগণের হচ্ছে জীবন ও জীবিকার সাথে সম্পর্কিত। আপনি দেখেন এই সরকার আসার পরে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়েছে। আমি গতকালও একটা জিনিস পড়ছিলাম যে গত 3.5 মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে $5.7 বিলিয়ন। হ্যাঁ, আমরা দেখেছি অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.8 থেকে নেমে 3.9 এসেছে। 3 মিলিয়ন পিপল হচ্ছে তারা হচ্ছে মানুষ হচ্ছে চাকরি হারিয়েছে, এর মধ্যে 21 লক্ষ হচ্ছে নারী। হচ্ছে যে সরকারের সেফটি নেটের আওতায় যারা হচ্ছে সুবিধাভোগী ছিলেন তাদের মানুষের বাড়ি গেছে, ঘর গেছে, চাকরি গেছে, জমি গেছে, সবকিছুতে সরকার দখল করে নিয়েছে। এটা হচ্ছে 2 নম্বরের কারণ। 3 নম্বর হচ্ছে সরকারের চরম ব্যর্থতা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারা। আপনি দেখেন গত 16 মাসে পুলিশ ফাংশন করছে না, সেনাবাহিনীকে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সেনাবাহিনীকেও মানুষ মানছে না। আপনি দেখেন চুরি দেখেন, চিন্তায় দেখেন, মাসে 43টা লাশ পাওয়া যাচ্ছে, গড়ে 11টা হচ্ছে যে লাশ পাওয়া যাচ্ছে। মোহাম্মদপুরে 1 মাসে 121টা চিন্তায় হচ্ছে। বিভিন্ন জায়গায় নারীদেরকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, মব জাস্টিসের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশে যাদেরকে আমরা হচ্ছে পিতামাতার পরে স্থান দেই, শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, হ্যাঁ, টেনে হিচড়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমি 3 নম্বর বলবো যে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা। 4 নম্বর হচ্ছে আমি বলবো দুর্নীতি। এই সরকার ক্ষমতা আসার পরে যে দুর্নীতিগুলো করেছে, আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে এসে 666 কোটি টাকা কর তিনি নিজের নামে মওকুফ করে নিলেন। তিনি হচ্ছে গ্রামীণ ব্যাংক সহ তার জন্য 50টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে 5 বছরের জন্য কর মওকুফ করলেন। আপনি সম্প্রতি দেখবেন গতকাল যে আক্তার হোসেনের ব্যাপারে একজন এনসিপির একজন নেতা সাক্ষাৎকার দিয়েছেন যে তিনি তার পিএস হতে চেয়েছিলেন, 1 লক্ষ টাকা দেওয়ার কারণে ছুঁড়ে মেরেছেন, তার কাছে 25 লক্ষ টাকা ঘুষ চেয়েছে, সেটা হচ্ছে আপনার হওয়ার জন্য, কিনা বলে হচ্ছে আক্তার হোসেনের পিএস হওয়ার জন্য। আপনি দেখেন আসিফ মোহাম্মদ সজীব মিয়া, তার বাবা টিকাদারি করছে, তার বাবা হচ্ছে মানুষকে মারছে, কাটছে, ধরছে। প্রশ্ন হচ্ছে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দুর্নীতিবাজ বলছি কেন? মানুষ তাদের, আমরা বলতে আমি বলছি না, 5ই অগাস্টের ন্যারেটিভ যারা ক্রিয়েট করেছে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দুর্নীতিবাজ বলছে কেন?
তাদের সম্পত্তি বেড়েছে। প্রশ্ন হচ্ছে যারা হচ্ছে রিকশায় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ক্যান্টিন বা হচ্ছে ক্লাসরুমে যাওয়ার যাদের হচ্ছে আর্থিক সক্ষমতা ছিল না, তারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। তার কিভাবে হয়েছে? এ জনগণের টাকা মেরে হয়েছে। আমি বলবো যে এটা একটা 4 নাম্বার কারণ। আপনি 5 নাম্বার কারণটা যদি দেখেন, বাংলাদেশকে এই সরকার একটা বহির্বিশ্বের কাছে একটা নতজানু হচ্ছে তলাবিহীন ঝুড়ি, যেটা হচ্ছে 1971 সালের যুদ্ধের পরে হেনরি কিসেঞ্জার যেটা বলেছিলেন, হ্যাঁ, বাংলাদেশকে আজকে সেই দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সাথে সাথে বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী একটা ভূ রাজনৈতিকের মার পেঁচে ফেলে একটা যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা 1971 সালের ভয়াবহতা প্রার্থী হইলেন, আমরা সেই জায়গাটা আবার দেখতে পাচ্ছি এই সরকার সামগ্রিকভাবে, হ্যাঁ, এই কাজগুলা করছে। আপনি 5টা বলেছিলেন, তো সাথে আমি আরেকটা যুক্ত করি। প্রথমে হয়তো বলেছি, হয়তো বলেও যেতে পারি, সামগ্রিকভাবে এই সরকার বাংলাদেশকে প্রতিবাদের সরকারের দিকে, অগণতান্ত্রিক সরকারের দিকে ঠেলে দিচ্ছে। যার সিরিয়া হতে পারে, আফগানিস্তান হতে পারে, ইয়েমেন হতে পারে, লেবানন হতে পারে, লিবিয়া হতে পারে, এবং এটা একটা দীর্ঘমেয়াদী সংকট কিন্তু বাংলাদেশের জন্য। এবং এই জিনিসগুলো কিন্তু হচ্ছে এই বাংলাদেশের জনগণ তারা বুঝতে পেরেছে। কেন বুঝতে পেরেছে? শেখ হাসিনা কিন্তু তখনই বলেছিলেন সাম্রাজ্যবাদের হাতে বন্দর তুলে দেওয়া হবে, সাম্রাজ্যবাদের হাতে কক্সবাজার তুলে দেওয়া হবে, তাদের হাতে হচ্ছে আপনার সেন্ট মার্টিন তুলে দেওয়া হবে। আজকে বাংলাদেশের মানুষ নিজ গৃহে পরবাসী। তাদেরকে সেন্ট মার্টিন যেতে হলে তাদেরকে পরিচয়পত্র দিতে হয়। হয়তো কয়েকদিন পরে বলবে যে আপনি সেন্ট মার্টিনের জন্য আলাদা একটা পাসপোর্ট করতে পারেন, ট্রাভেল পাস করতে পারেন। এই যে এই সামগ্রিক চরিত্রের মধ্যে মূল যে বিষয়টা আসে, এই সরকার বাংলাদেশের মূল যে চরিত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই আরেকটা মাথায় আসছেন আপনার মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, হ্যাঁ জাতীয়তাবাদ, এই জিনিসের বিরুদ্ধে গিয়ে অঙ্গিবাদকে উস্কে দিয়ে বাংলাদেশের মানুষকে দরিদ্র বানিয়ে, এবং তার সাথে একটা রিলেশন আছে, আপনি দেখবেন তাদেরকে পাকিস্তানের থেকে নতজানু বানিয়ে ভবিষ্যতে বলা হবে বাংলাদেশের স্বাধীনতা ভুল ছিল, আমরা পাকিস্তানের অংশ ছিলাম, সেটাই সঠিক ছিল। এটাই হচ্ছে এই সরকারের এজেন্ডা। এবং এর কারণেই এই সরকারের প্রতি জনরোষ এমন একটা পর্যায়ে পৌঁছাবে, আমি আবারও বলছি, এই সরকারের প্রতি জনরোষ এমন একটাই পর্যায়ে পৌঁছাবে, তারা হচ্ছে প্লেন দিয়ে, হ্যাঁ, বা লঞ্চ দিয়ে, বোট দিয়ে, নৌকা দিয়ে, স্টিমার দিয়ে তারা বাংলাদেশের এক্সিট পাবে না। যদিও কেউ এক্সিট পায়, সারা পৃথিবীতে যে বাঙালি ভাষাভাষী মানুষ আছে তাদের কাছ থেকে তারা এক্সিট পাবে না। সেটার প্রমাণ তো আমরা বারবার পাই বিভিন্ন দেশে। সেটার প্রমাণ আমরা বারবার পাচ্ছি। আপনি দেখেন বঙ্গবন্ধুর হত্যার পর কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীরা কিন্তু প্রকাশ্যে আসতে পারে না, তারা কিন্তু অনেকটা জেলখানায় জীবনযাপন করছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বেঁচেও যান, হ্যাঁ, জীবন মৃত যদি বেঁচেও যান, ওনাকে একটা অভিশপ্ত জীবন। রাস্তায় হলে দেখবেন যে জুতা ছুঁড়ে মারছে, হ্যাঁ, মানুষ গাল দেবে, এই রাজাকার, হ্যাঁ, আপনি দেখেন জয় বাংলা বলে স্লোগান দিবে, রাজাকার বলে গালি দিবে, হ্যাঁ, মানুষ তাদেরকে জুতো ছুঁড়ে মারবে। এটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে হবে। অনেক ভালো লাগলো, অ্যাটলিস্ট আপনি 5-6টা যে কারণ বললেন। আমার কথা হচ্ছে যে আমাদের আসলে আমরা যে জায়গাটার দিকে চলে এসছি, যাচ্ছি, আমার মনে হয় আমাদের একটু ক্ষেত্রগুলোকে, আমাদের ইউনূস আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যে আমরা আসলে মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা টাইপ অবস্থা। সেই জন্য যে মেইন জিনিসগুলো যেগুলো আপনি আজকে বললেন, আমরা যদি মাথায় রাখি যে এই কারণগুলোতে আমরা মোটা দাগে বলি না, মোটা দাগে, সেই জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাইলাম, যেহেতু আপনি একজন শিক্ষক এবং আপনি গবেষকও, সেই জন্য আমার দর্শকদের জন্য আমি আরেকটা বিষয় এবার একটু, আগামী 17 তারিখের টোটাল শাটডাউন, যে জনগণ আওয়ামী লীগের 13 তারিখের লকডাউনকে সমর্থন করে টোটাল লকডাউন ছিল, একদম সবকিছু বন্ধ ছিল। এখন 17 তারিখের শাটডাউনকেও মনে হয় সমর্থন করছে, কারণ আমি ছবি দেখছিলাম ফ্লাইওভারে কোনো ইয়া নাই, অলরেডি গ্রামীণ ব্যাংক ট্যাঙ্ক পুড়িয়ে ফেলছে। তাহলে কি ধরে নেওয়া যায় এটা কি 24-25-এ পরবর্তী যে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছিল? সত্যি কথা বলতে গত 15 বছর 7 মাস আমরা যাই বলি উন্নয়ন সবকিছু আছে, কিন্তু একটা বিষয় আছে যে শেখ হাসিনার সরকার কোনো রাজনৈতিক দলকে ব্যান করেনি।
অনেক চাপ দিয়েছিলাম আমরা জামাতকে ব্যান করা হোক, তা প্রয়োজনই করেননি। শেষ মুহূর্তে এসে একদমই যে আন্দোলন বা প্রহসনের ওই জুলাই আগস্টে, যে জুলাইয়ের শেষ মুহূর্তে 2 দিন আগে, তো উনি কিন্তু কোনো ব্যান করার পক্ষে ছিলেন না, করেননি। উনি জনগণের সাথেই ছিলেন, রাজনৈতিক দলগুলোকে রেখেছেন। কিন্তু গত 16 মাসে তো দেখছেনই। তো আপনার কি মনে হয় যে এই যে 24-25 পরবর্তীতে যে রাজনৈতিক একটা শূন্যতা, বিরাজনীতিকরণের একটা চেষ্টা যেটা আগেও করেছে মনু ফখরুর সময়, সেই চেষ্টা তো এখন মনে করছি ইউনূস সফল হতে যাচ্ছে, কিন্তু এই 13 এবং 17 যে মানুষের স্বতঃস্ফূর্ত আওয়ামী লীগের কর্মসূচিগুলো 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, তাতে করে কি মনে হয় যে ডাইনামিক্স, রাজনীতির যে ডাইনামিক্স এটা চেঞ্জ হবে এবং রাজনীতিটাকে আরো শক্তিশালী হবে এবং পুনর্গঠিত করার একটা প্রয়াস বা দিকে আমরা যাচ্ছি? মেবি একটু ডাইনামিক্স কি চেঞ্জ হবে, রাজনৈতিক ডাইনামিক্স? বা যেটা আমি আরেকটু খোলাসা করে যদি বলি, আমাদের দেশে কিন্তু এই স্বাধীনতা বিরোধীরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা মোটামুটি ভাবে একটু ওকে স্পেস দেওয়ার মতো সহাবস্থান ছিল। এই 24-এর মানে 5ই আগস্টের পর থেকে এটা মনে হয় একদম ক্লিয়ার হয়ে গেছে, এরা এই পক্ষে আমরা এই পক্ষে, এরকম। তো এই নতুন ডাইনামিক্স কি আপনি দেখতে পান? এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করলাম, একটু ভূমিকাটা বড় করতে হলো, বিষয়টাই বড়। আমি পুরোটাই বলবো আপা, তার আগে আমি একটু দুটো জিনিস আমি উল্লেখ করতে চাই। তার রিজনটা হচ্ছে যে এটা হয়তো প্রাসঙ্গিক ডাইনামিক্সের সাথে একটু যুক্ত করে বলতে চাই, বললে অন্যায় হবে। যে ডাইনামিক্সটা কেন চেঞ্জ হবে, হ্যাঁ, একটা তো হচ্ছে চেঞ্জ হওয়া, একটা হচ্ছে চেঞ্জ হওয়া। আপনি যদি ধানমন্ডি 32-এ যদি নিঝনের যদি দৃপ্ত উচ্চারণ দেখেন, হ্যাঁ, সে থেকে আপনাকে বুঝতে হবে যে পলিটিক্যাল ডাইনামিক্স অলরেডি চেঞ্জ হয়ে গেছে। যে কিশোররা, যে ইয়তরা রাস্তায় নেমেছিল বিভ্রান্ত হয়ে, তারা কিন্তু এই 13 তারিখে লকডাউনে দেখেছি যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্কুল ইউনিফর্ম পরে তারা বাংলা জগবন্ধু স্লোগান দিচ্ছে। এই যে প্রজন্মটা বেড়ে উঠছে, আমি ট্রান্সফরমেশনটা বললাম, এই প্রজন্মের ট্রান্সফরমেশনটা হবে একটা দীর্ঘমেয়াদী ট্রান্সফরমেশন। বাট আপনি যদি রিসেন্ট দেখেন, হ্যাঁ, ডাইনামিক্স তো অবশ্যই চেঞ্জ হয়েছে, শুধু হবে না হয়েছে। যদি না হতো, আপনি দেখেন পৃথিবীতে ক্ষমতাচ্যুত কোনো প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত কোনো রাষ্ট্রপতিকে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো এইভাবে একদম আমরা যেটা বলি যে লাইন ধরে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার নিয়ে সেটা খুবই গুরুত্ব সহকারে প্রচার করা, এবং এটা কিন্তু অনেকটা যে অ্যাডভোকেসি করা, যে শেখ হাসিনা নিরপরাধ, যে কথাগুলো তিনি আদালতে বলতে পারতেন বা ওনার নিযুক্ত আইনজীবীরা বলতে পারতেন, সেই জিনিসগুলা কিন্তু বিশ্বের বিভিন্ন মিডিয়া তারা কিন্তু তুলে ধরছে। কারা তুলে ধরছে? আপনি অ্যাপি তুলে ধরেছে, অ্যাসোসিয়েট প্রেস, আপনি এএফপি ধরেছে, রয়টার্স ধরেছে, আপনি যদি যে সাউথ চায়না মর্নিং পোস্ট বলেন, সেইটা ধরেছে, ইন্ডিয়ান টুডে, আপনি ইন্ডিয়ান এক্সপ্রেস, তারপর হিন্দুস্তান টাইমস, হ্যাঁ, গতকাল CNN 18। এই যে পৃথিবী ব্যাপী, এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে ব্লুমবার্গ এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো পৃথিবী বিখ্যাত, হ্যাঁ, সংবাদপত্রগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপানোর মুখ হয়ে আছে। এর অর্থটা হচ্ছে কি, গত 16 মাসে শেখ হাসিনা করা হচ্ছে, মানে 15-20টা স্কেডিউলের মধ্যে আছে, সময়ের তো ব্যাপার আছে, হ্যাঁ, সময়ের ব্যাপার আছে, এগুলো আসবে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আপা, যে দেখেন ডাইনামিক্সটা যদি চেঞ্জ না হতো, গত 16 মাসে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত এবং বিএনপি নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মাধ্যমে যেভাবেই হোক শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে, মানুষ থেকে, অন্তর থেকে, বাংলাদেশের আত্মা থেকে যেভাবে সরাতে চেয়েছে, শেখ হাসিনা কিন্তু 16 মাসে ততটাই অধিকতর জনপ্রিয়তা অর্জন করেছেন, ততটাই প্রাসঙ্গিক হয়েছেন। আপনি এই সরকার কি গত 16 মাসে আওয়ামী লীগ বিহীন একটা কথা বলতে পেরেছে? পারেনি। তারা নিপীড়নের মাধ্যমে তারা কি চেয়েছে? তারা চেয়েছে যে আওয়ামী লীগের মানুষগুলো হয় এনসিপিতে যোগ দেখ, আওয়ামী লীগের মানুষগুলো হয়তো জামাতে যোগ দেখ, বা আওয়ামী লীগের মানুষগুলো বিএনপিতে যোগ দেখ। তারা কিন্তু কেউ যোগ দেয়নি। আপনি দেখেন 75 পরবর্তী সিচুয়েশনে তারা ভোটও ভাগ করে নিচ্ছিল, মনে আছে? হ্যাঁ, ভাগ করে নিচ্ছে। হ্যাঁ, তারা যে আপনার আওয়ামী লীগকে
আপনি দেখবেন যে বিভিন্ন পত্র পত্রিকা, এটা একটা হাস্যকর, আওয়ামী লীগকে হচ্ছে যে আপনার সার্ভেতে না রেখে তারা বলছে যে তরুণ প্রজন্ম কাকে ভোট দিবে। এখন তরুণ প্রজন্ম, আপনি সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম আছে 3 কোটি, আপনি জিজ্ঞেস করছেন 300-কে, সে 300 যে আপনার হচ্ছে যে পারপাস সিলেক্টিভ স্যাম্পলিং না, আপনি কি র্যান্ডম স্যাম্পলিং করেছেন, বা আপনি কি নিরপেক্ষ কোনো রিসার্চ মেথোডোলজি আপনি মেনটেন করেছেন? আপনি আসেন তাহলে আপনি আমার গ্রামে এসে, আমার যে 51টি পরিবার আছে ওখানে আপনি 100 জনকে সাক্ষাৎকার নিয়ে দেখেন তো তরুণদের কারা কাকে চায়। রিসার্চ কিভাবে ম্যানিপুলেশন করা সেটা আমরা জানি। আওয়ামী লীগ প্রাসঙ্গিক বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেব। হ্যাঁ, দুটো জিনিস, এক হচ্ছে ভোট চাওয়া, ভোট টানা, 2 হচ্ছে ওনাদের ভবিষ্যতের একটা নিরাপদ প্রস্থান। তারা যে অপরাধ করেছে এটা তো কেউ ভুলবে না। আমি আপনাকে কিন্তু আপা একটা জিনিস আমি ক্যাচ করেছি, জিনিসটা এখানে বলতে চাই। হ্যাঁ, আমরা ওই নরমসে বড় হয়েছি যে আমাদের সিনিয়রদেরকে গালিগালাজ করতে পারি না, যেটা হচ্ছে জামাত শিবির করে। আপা এইটাই আমাদের ছিল ভুল। আমাদের যারা গোলাম আজমকে হচ্ছে বয়স বিবেচনায় তাকে মৃত্যুদণ্ড দেয়, এটা ছিল আওয়ামী লীগের ভুল, এটা ইতিহাসের ভুল, এবং যে ভুল আওয়ামী লীগকে হয়তো আরো 100 বছর বয়ে বেড়াতে হবে। আওয়ামী লীগ যে সততা দেখিয়েছে, মানবতা দেখিয়েছে, আজকে ধরেন তারা লিখিত রায়ের মাধ্যমে যদি বাংলাদেশের আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমির হোসেন আমুকে যদি তারা হচ্ছে মৃত্যুদণ্ড দেয়, আপনি কি মনে করবেন যে তারা হচ্ছে আমির হোসেন আমুকে ছেড়ে দিবে? তারা ছাড়বে না। তারা বয়স বিবেচনায় ছাড়বে না। তারা বয়স বিবেচনায় ছেড়ে দিলে তো শেখ হাসিনাকে ছেড়ে দিতে, বয়স তো ক্লোজ টু 80। হ্যাঁ, আমরা যেটা বলছি যে আমার মনে হয় সেই জায়গাটা থেকে আমরা এই পারিবারিক শিক্ষাটা অবশ্যই সেখানে অ্যাপ্লাই করব, যেখানে মানুষ আমাদেরকে সম্মান করবে, যেখানে মুক্তিযুদ্ধকে সম্মান করবে, যেখানে স্বাধীনতাকে সম্মান করবে। যারা আমাকে সম্মান করবে না, আমরা বলবো না যে পুলিশ কোন কিংবা 1 2 3 4, আমরা এগুলো বলবো না, কিন্তু আমাদের কর্মের মাধ্যমে এই শত্রুদের দাঁড়াতে হবে। শেষ করতে চাই আপা এইটুকু বলে যে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিতভাবে প্রাসঙ্গিক, এবং আপনি দেখবেন যে ডায়নামিক্স চেঞ্জ হয়েছে বলে আপনি দেখবেন হচ্ছে নির্যাতনের পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রামে গঞ্জে হচ্ছে তারা লোকাল অস্ত্র নিয়ে মিছিল করছে, তারা হচ্ছে গাছ কেটে ফেলে দিচ্ছে, তারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক। কিন্তু আপা আমি ডিফারেন্ট অ্যানালাইসিসও দিতে চাই। আমরা অতীতে অগ্নি সন্ত্রাস দেখেছি, আমি বিশ্বাস করতে চাই না যে আওয়ামী লীগ অগ্নি সন্ত্রাস করে। আমরা কিভাবে বুঝবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের পালিত গুন্ডাদের দিয়ে বা পালিত দলের সদস্যদেরকে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন লাগিয়ে আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে আওয়ামী লীগের উপর নির্যাতন বাড়ানোর একটা পরিকল্পনা করছে কিনা, এটা একটা সেকেন্ড থট। বাট ফার্স্ট থট হচ্ছে, আমি যেটা প্রথমে বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস মারা যাওয়ার সাথে সাথে তার গ্রামীণ ব্যাংকও মারা যাবে। বইয়ে থাকবে, কাগজে কলমে থাকবে, কোনো এক জায়গায় হয়তো রিসার্চ করতে গেলে যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর ইউনূস। বাট আমি বিশ্বাস করি ভবিষ্যতে ডক্টর ইউনূসের ইউনূস সেন্টার সহ বাংলাদেশে কোনো গ্রামীণ ব্যাংক থাকবে না, বা বাংলাদেশে গ্রামীণ ব্যাংক থাকার অধিকার রাখে না। এবং সেটা আওয়ামী লীগকে নির্বাচনী ওয়াদা করতে হবে, যেটা 1981 সালে শেখ হাসিনা করেছিলেন, যে আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদের হত্যার বিচার করা। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেভাবে ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, আওয়ামী লীগের অফিস ভাঙা হয়েছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের মানুষের জমি দখল করা হয়েছে, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের বিশেষ করে মুক্তিযুদ্ধ স্বাধীনতাকামী বা হচ্ছে যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে তাদের রাজনৈতিক কার্যালয় দখল করা হয়েছে। আমি মনে করি সেই প্রতিশোধ অনুসারে আমি আর আপনি হয়তো তরুণ প্রজন্মকে বলবো যে বাবা, এটা আমাদের পারিবারিক শিক্ষা নয়, তোমরা আক্রমণ করবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা অন্যায়ের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা জিনিসগুলো ধ্বংস করে দেবে, এবং ইউনূসের অস্তিত্ব বাংলাদেশে থাকবে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ প্রদীপ ভাই। যে আমি শুধু আপনার সাথে একটা যোগ করব, আপনি বললেন না যে ইউনূস নিজের গ্রামীণ ব্যাংকে আগুন লাগিয়ে হয়তো আওয়ামী লীগের উপরে চাপানোর চেষ্টা করছে, কিন্তু ইউনূস একটা ক্যাচি জায়গা আপনি যদি লক্ষ্য করেন, যে দেখেন ওনারা নিজেরাই এক প্রকার বললো স্কুলে যাবে না, সব বন্ধ, বিজিবি টিজিবি নামিয়ে একটা হুলস্থুল কাণ্ড করে দিয়েছে। ওনাদের অবস্থা হচ্ছে জনসংযোগ বা জনবিচ্ছিন্ন থাকলে যেটা হয়, আপনি স্ট্র্যাটেজি করতে পারবেন না। ওরা যদি নিজের ঘরে আগুনও লাগায় গ্রামীণ ব্যাংকে, সেটাও কিন্তু এরকম হবে। বাইরে আমরা কি দেখবো, মানুষ এতই বিরক্ত যে তার বিল্ডিং পুড়ে দিচ্ছে।
সেটা যেমন পক্ষে আছে, আবার সে চেষ্টা আবার মানে ইদার ওয়েতে হল কিন্তু আমি শুরুতে সব জায়গায় একটা কথা বলি, এই মুহূর্তে সবচাইতে সুবিধাজনক অবস্থায় আছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ যখন 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ নিজেও ভুলভ্রান্তি তো ছিলই, কিন্তু পাবলিকও বোঝে নাই, ইয়াং জেনারেশনও বোঝে নাই, কারণ ওরা অন্য কোনো শাসন দেখে নাই। ওরা এই শাসন দেখেনি তো। তারা হচ্ছে শুধু দেখেছে কি জানেন, তারা যেটা বলে যে ডেভেলপমেন্ট তো হচ্ছে যে গণতন্ত্রের মাপকাঠি না। এখন তো তোমাদের ডেভেলপমেন্টও নাই, এখন বুঝতে পারছে না। ওরা দেখছে ও আচ্ছা একটা মেট্রো এখন তো বুঝতে পারছে যে তাদের আসলে কিছুই নাই, 10টা মেট্রো রেল হবে, 50টা ফ্লাইওভার হবে, ওরা এটা ভেবেছে। তো এখন একটা করে দেখাক। আমাকে বলেছে একজন ছবি পাঠাবে, কিছু জায়গায় তো রাস্তাঘাটের চামড়া উঠে গেছে। মানে আমি বলছি যে ইউনূস সরকার যেই চালাকি করুক, যেই পায়তারাই করুক, ইউনূস সরকারকে জন আস্থা ইউনূস সরকার নাই। মানুষ ইউনূস সরকারকে অপছন্দ করে, ইউনূস সরকারকে চায় না। ইউনূস সরকার অবৈধ, ইউনূস সরকারকে যেতে হবে, এটা হচ্ছে কথা। এবং যেই পায়তারা করুক, সেই পায়তারা ফল কিন্তু দেখবেন যে ওই প্রদীপ ভাই আপনি আটকে গেছেন। হ্যাঁ বলেন। হ্যাঁ আপা, আপনার দিক থেকেও আটকে গেছেন, এখন ঠিক আছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা শুনতে পাচ্ছি, বলেন। না আমি বলছি যে যেটাই করুক আসলে আমার মনে হয় খুব বেশি দিন আর দেরি নেই যে আমরা আসলে আমরা বোধহয় আমাদের দিকে চলে যাচ্ছি। আপা শেষ দিকে একটা জিনিস যুক্ত করতে চাই যে দেখেন, তাদের যে পশ্চিমা বিশ্বের এজেন্ডা যুক্ত যে কাজগুলো করতে চাচ্ছে, তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে ডক্টর মোহাম্মদ আলী রিয়াজকে হচ্ছে যে আপনার ব্যক্তিগত সহকারী হচ্ছে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করা। হ্যাঁ, এইটা সেই এজেন্ডা হয়তো আদারওয়াইজ তাকে সরিয়ে দিলে হয়তো আমেরিকার সরাসরি সহায়তাটা হয়তো কমে যেতে পারে, আমার যেটা মনে হয়। বাট শেষ দিকে একটা কথা বলতে চাই, আমরা মনে হয় আপা শেষ দিকে চলে আসছি। একটা কথা বলতে চাই, আমরা বাঘ এবং রাখালের গল্পটা জানি, হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ জানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে প্রতিদিনই আমার মনে হয় যে ঘুমের মধ্যেও স্বপ্নে দেখেন যে শেখ হাসিনা আসছেন, হ্যাঁ, এই যে তিনি শেখ হাসিনা আসছেন, আওয়ামী লীগ আসবে বলে মানুষের মনে একটা ভয় ধরাতে চেয়েছিলেন, কিন্তু ভয় থেকে মানুষের মনে বিশ্বাস জন্মে গেছে যে শেখ হাসিনা আসবে। একদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল সকাল উঠে দেখবেন ঠিকই শেখ হাসিনা লাখ লাখ মানুষ নিয়ে ওনার যমুনার বাসভবনের সামনে দাঁড়িয়ে আছেন, এবং আমরা সেই দিনটির অপেক্ষায়। অনেক ধন্যবাদ প্রদীপ ভাই, আপনার সাথে কথা বলতে আমার সবসময় ভালো লাগে। অনেকদিন পরে আপনার সাথে কথা বললাম, আমরা আশা করবো খুব আবার আমরা এরকম আলোচনা করব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনি নিরাপদে আছেন, কিন্তু আপনার সুস্থতা কামনা করছি। শুধু দর্শক শ্রোতা, আশা করি আজকের আমাদের আলোচনা ভালো লাগলো, আপনাদের ভালো লেগেছে। আপনাদের বলতে চাই, শাটডাউন আপনারা দিয়ে